বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়, প্রিয় দর্শক, অর্থঋণ আদালত কর্তৃক যদি যারা ঋণ গ্রহীতা অথবা গ্যারান্টর যারা থাকেন তাদের বিরুদ্ধে যদি সিভিল ওয়ারেন্ট ইস্যু হয় অর্থাৎ যদি সিভিল জেল দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনারা গ্রেফতার হতে পারেন কিনা, বা আপনারা কোথায় রিলিফ পাবেন এই সংক্রান্ত বিষয়ে আইনগত সেই বিষয়ে আজকে সংক্ষেপে একটু আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। হ্যাঁ, এই সংক্রান্ত বিষয়ে যদি আপনারা কোনো ঝামেলায় পড়েন, অর্থাৎ যদি অর্থঋণ আদালত থেকে ডিক্রি হয়ে যায়, এক্সিকিউশন কেস হয়, এবং যদি এমন হয় যে বড়োয়ার এবং গ্যারান্টর দুজনের যে কাউকেই যদি আপনার সিভিল জেলের বিষয়ে ওয়ারেন্ট দিয়ে থাকে, অথবা দুজনকেই যদি ওয়ারেন্ট দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা জামিন নিতে পারেন। আপনাদের জামিন পাওয়ার অধিকার রয়েছে। পদ্ধতিগুলো হচ্ছে, আপনি সংশ্লিষ্ট যে ট্রায়াল কোর্ট অর্থাৎ যে অর্থঋণ আদালত আছে, সংশ্লিষ্ট আদালতে আপনি সারেন্ডার করে আত্মসমর্পণ করে জামিন নিতে পারেন আদালতের সন্তুষ্টিক্রমে। এখন আদালতের সন্তুষ্টিক্রমে জামিন নেওয়ার যে বিষয়, আদালত আপনাকে কোনো রকম যেই ডিক্রিটাল যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের ডিপোজিট ছাড়া যদি আদালত চায়, ডিসক্রিশনারি পাওয়ার বলে আপনাকে কন্ডিশনাল জামিন দিতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি 25% টাকা জমা দিয়ে অথবা 10% টাকা জমা দিয়ে বা এরকমই একটা বিষয় রয়েছে, যেটা অনেক সময় যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যে পক্ষ তাদের সাথে নেগোশিয়েট করে তারা যেটাতে কনভিন্স হয় সেই অ্যামাউন্টটা দিয়ে জামিন নেওয়া যায়। যদি আপনাকে গ্রেফতার করে ফেলে, অলরেডি আদালতে থাকবেন, জেল হাজতে থাকলেন, তাহলে কি করবে? তাহলেও কিন্তু জামিন চাওয়া যাবে সংশ্লিষ্ট। যদি সংশ্লিষ্ট কোর্ট না দেয়, তাহলে উচ্চ আদালতে আসা যাবে। মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে এখানে জামিন চাওয়া যাবে। জামিন চাইলে মহামান্য হাইকোর্ট কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে ইন্টারফেয়ার করে। দ্য লিগালিটি অফ ইস্যুইং ওয়ারেন্ট, সিভিল ওয়ারেন্ট, সিভিল জেল যে ওয়ারেন্ট আছে, সিভিল প্রিজন ওয়ারেন্ট, এইটা চ্যালেঞ্জ করা হয়। এবং সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বেশিরভাগ ক্ষেত্রেই যথাযথভাবে যদি পেপারস এবং মামলার রেলভেন্ট ডকুমেন্টস যদি অ্যানেক্স করে সম্মানিত বিজ্ঞ লার্নেড আইনজীবীরা যদি সেটা উপস্থাপন করেন, আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি, সেই ক্ষেত্রে জামিন পাওয়া যায়। আর অনেক সময় দেখা যায় যে আপনি ওখানে সারেন্ডার করেননি বা আপনি অ্যারেস্টও হননি, তাহলে মহামান্য হাইকোর্টে সরাসরি রিট করতে আসছেন, সরাসরি রিট পিটিশনও দায়ের করা যাবে এবং যায়। সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ সন্তুষ্ট হয়ে যদি মনে করে যে আপনাকে কন্ডিশনাল বেল দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশনাল বেল দেয়। অনেক ক্ষেত্রে আনকন্ডিশনাল বেলও দিতে পারে, যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি পরিশোধ করে দিয়েছেন আগেই, সেটা যদি প্রমাণ করতে পারেন ম্যাটেরিয়াল এভিডেন্সের মাধ্যমে। অনেক সময় দেখা যায় যে একতরফা ডিক্রি হয়ে যায়। এক্স পার্টির ডিক্রি যখন হয়ে যায়, আপনি জানেনও না যে কখন আপনার বিরুদ্ধে অর্থঋণ মামলা হয়েছে, ডিক্রি জারি হয়েছে, এক্সিকিউশন কেস হয়ে গেল, সব কিছু হয়ে গেল, ওয়ারেন্টও হয়ে গেল। হঠাৎ করে একদিন আপনাকে ধরে নিয়ে, অথবা আপনার কাছে সেই ওয়ারেন্টের কাগজটা আসলো,
সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা যেই কথাগুলো বললাম, যে একজন বিজ্ঞ আইনজীবী, কোনো দালাল বা কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো মাতবর গুছের লোক অথবা কোনো বড় ভাই ছোটো ভাই সব ধরার দরকার নেই। বাংলাদেশের বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার অনুমতিপ্রাপ্ত যে কোনো বিজ্ঞ আইনজীবী যিনি বা যারা এ বিষয়ে অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আপনার কাছে মনে হয়, তাদেরকে আপনার মামলায় এনগেজ করে আপনারা কাঙ্ক্ষিত আইনগত প্রতিকার পেতে পারেন। তো সেই বিষয়টাই আজকে আলোচনায় নিয়ে আসলাম, যে আসলে এই সমস্ত বিষয়গুলোতে অনেকেই একটা পারপ্লেক্সিং সিচুয়েশনে পড়ে যান, অনেকে হতভম্ব হয়ে যান। অনেক সময় দেখা যাচ্ছে গ্যারান্টর যিনি হয়েছেন উনিও এই ঝামেলায় পড়ে যান, যিনি বড়োয়ার উনি পালিয়ে যান অথবা দেশ ছেড়েই চলে যান, যে কোনো কারণে উধাও হয়ে যান। ব্যাংক তাকে খুঁজতে না পেরে, তাকে না পেয়ে যিনি গ্যারান্টর আছেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু লায়াবিলিটি আইনে কিন্তু সিমিলার, যিনি গ্যারান্টর এবং যিনি বড়োয়ার লায়াবিলিটি সিমিলার। এখন ইভেন অ্যাপেলেট ডিভিশনের রিসেন্ট যে জাজমেন্ট আছে সেখানে কিন্তু সুস্পষ্ট বলা আছে যে গ্যারান্টরের প্রপার্টি অকশানে সেল করতেও পারবে, সেল করে যে লোন অ্যামাউন্ট আছে বা ডিক্রিটাল অ্যামাউন্ট আছে সেটা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সমন্বয় করে নিয়ে যেতে পারবে। তাহলে গ্যারান্টরের লায়াবিলিটি এবং বড়োয়ারের লায়াবিলিটি কিন্তু কোনো অংশেই একেবারে কোনো ফারাক নেই, এর মাঝে কোনো ব্যতিক্রম নেই। সেক্ষেত্রে ঋণ সংক্রান্ত বিষয়ে বা ঋণ সংক্রান্ত বিষয়ে গ্যারান্টর হওয়ার আগে অবশ্যই আপনারা খামখেয়ালিভাবে কোনো গ্যারান্টর হবেন না। আমি আপনাদের মানে এটা একটা সচেতনতামূলক কথাই বললাম। আবার অনেকে মন খারাপও করবেন না যে আমি গ্যারান্টর হইতে নিরুৎসাহিত করতেছি। অবশ্যই গ্যারান্টর হবেন যাদের গ্যারান্টর হওয়া যায়। বন্ধু বান্ধব হুট করে বললো যে ঠিক আছে আপনি এখানে একটা স্বাক্ষর দেন, গ্যারান্টর হন, এই ধরনের দায় দায়িত্ব জেনে বুঝে শুনে এর পরিণতি সম্পর্কে সম্যক অবগত হয়ে আপনারা গ্যারান্টর হবেন। না হলে কিন্তু অনেক সময় পুরো ঝামেলাটাই আপনার কাঁধে নিয়ে চলতে হবে, এবং এটা আমাদের প্র্যাকটিসে অনেক দেখেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি এবং দুর্নীতিবাজদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখি, তাদেরকে সামাজিকভাবে পারিবারিকভাবেও বয়কট করার আপ্রাণ চেষ্টা করি, আর ভালো কাজ করা, ভালো কথা বলার চেষ্টা করি এবং মানুষকেও সেইভাবে চলার জন্য উদ্বুদ্ধ করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।